আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমরা AI in Immersive Technology লেভেল 6 প্র্যাকটিক্যাল অ্যাসেসমেন্ট এর সম্পূর্ণ কাজ একসাথে করব। এই ক্লাস শেষে আমরা কোড লিখতে পারবো, আমরা গ্রাফ বুঝতে পারবো, ভাইভাতে কনফিডেন্টলি এক্সপ্লেইন করতে পারবো। আর আজকের এই নোটবুকটাই আমাদের ফাইনাল এক্সামের নোটবুক হতে পারে। এই প্র্যাকটিক্যালে এক্সামিনার তিনটা জিনিস দেখে: কোড ঠিকভাবে চলছে কিনা, তুমি বুঝে কাজ করছো কিনা, এক্সপ্লেইন করতে পারছো কিনা। আজ আমরা এই তিনটাই শিখব। চলেন আমরা জব ওয়ানের স্পেসিফিকেশন শিটটা দেখে আসি। আচ্ছা, এতটুকু আমাদের স্পেসিফিকেশন শিট, আর এতটুকু আমাদের হচ্ছে জব শিট। তো চলেন আমরা জব শিটটা একটু খেয়াল করি। দেখেন আমরা জব ওয়ানটাতে কি আছে। জব ওয়ানটা হচ্ছে আমাদেরকে যে মডিউলের উপর হচ্ছে ডেভেলপ করতে হবে, সেটা হচ্ছে ডেভেলপ প্রোগ্রাম ইউজিং পাইথন। এটা আমাদের হচ্ছে মডিউল। এই মডিউলের উপর আমাদের জব ওয়ানটা কমপ্লিট করতে হবে, যেটার জন্য আমরা সময় পাবো 40 মিনিট। এবং আমাদের এটার জন্য আমাদের যে ইউনিট গুলো কভার হবে, যদি আমরা জব ওয়ানটা কমপ্লিট করি, সেটা হচ্ছে অ্যাপ্লাই ম্যাথ স্কিলস ফর মেশিন লার্নিং, অ্যান্ড তার সাথে সাথে ডেভেলপ প্রোগ্রামস ইউজিং পাইথন। এই দুইটা মডিউল কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। এবং এটা কমপ্লিট করতে আমরা হচ্ছে আমরা এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি হচ্ছে কোশ্চেন বলতে পারেন, বা আমাদের ওয়ার্কিং প্রসিডিউর। এটা ফলো করেই কিন্তু আমরা কি করব, আমাদের নোটবুকটাকে ডেভেলপ করব। ঠিক আছে? এই যে 18টা কোশ্চেনের অ্যান্সার দিতে পারলে আমাদের এই জব ওয়ানটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে? তো আমরা অবশ্যই এই ওয়ার্কিং প্রসিডিউরটা ফলো করব। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেন কোশ্চেন। এবং আমাদের এটা হচ্ছে আমাদের স্পেসিফিকেশন শিট। হ্যাঁ, স্পেসিফিকেশন শিট বা রিকোয়ারমেন্টস, এটা আমরা একটু দেখব যে এখানে কি কি আছে। যেমন আমরা টুলস, ইকুইপমেন্ট, ফার্নিচার, এবং আমাদের একটা পার্সোনাল কম্পিউটার সেট, এগুলো তো সেট আপ আছে ল্যাবে, এটা নিয়ে কোনো প্রবলেম নাই। এবং অপারেটিং সিস্টেম সফটওয়্যারটা দেখতে হবে আমাদের কি কি সফটওয়্যার এখানে ইউজ করব। যেমন উইন্ডোজ, এটা তো সেট আপ আছেই। এবং হচ্ছে আমরা এই যে জুপিটার নোটবুক এবং হচ্ছে জুপিটার ল্যাব, এইটা ইউজ না করে আমরা কি ইউজ করব, সাধারণত আমরা যেটাতে শিখেছি সেটা হচ্ছে গুগল কোল্যাব। গুগল কোল্যাবটাকে হচ্ছে আমরা ইউজ করব। আচ্ছা, এখন গুগল কোল্যাব শুধু থাকলে হবে না, আমাদেরকে টোটালি যে জিনিসটা ফলো রাখতে হবে, গুগল কোল্যাবটাতে কাজ করব। আমরা ভিএস কোডটাও ভালোভাবে কি করে নিব, সেট আপ করে নিব। এবং তার সাথে সাথে যদি সেট আপ থাকে তাহলে সেটা সেট আপ ঠিক আছে কিনা সেটা একটু চেক করে নিব। ওকে? এবং পাইথন পাইথন ইনস্টল আছে কিনা ওভারঅল হচ্ছে আপনার সিস্টেমে, অর্থাৎ আপনার সিস্টেমে পাইথনটা ইনস্টল আছে কিনা। এবং বি আপনাদের যে গুগল কোল্যাব আছে, গুগল কোল্যাবে পাইথনের হচ্ছে কোন ভার্সনটা হচ্ছে আছে, সেটাও আমাদের চেক করে নিতে হবে। ওভারঅল ভিএস কোড এবং গুগল কোল্যাবে আমাদের পাইথনের অবশ্যই ভার্সন 3.8 এবং এটার লেটেস্ট ভার্সন আমাদেরকে অবশ্যই ইউজ করতে হবে। কখনোই এর নিচে কোনো ভার্সন আমরা কিন্তু ইউজ করতে পারবো না, কারণ এটা আমাদের রিকোয়ারমেন্টস এ নাই। তো সেক্ষেত্রে আমরা এটা একটা নোট রাখতে পারি, আমাদেরকে কি করতে হবে। আমরা গুগল কোল্যাব ইউজ করব। দুই, আমরা হচ্ছে ভিএস কোডটা ঠিকঠাক ভাবে সেট আপ করে নিব। এবং সেট আপে অবশ্যই ভিএস কোডের মধ্যে আমরা পাইথন কি এগুলা ইনস্টল আছে কিনা দেখে নিব। এবং তার সাথে সাথে গিটটাকেও সেট আপ করে নিব, গিট ভার্সন কন্ট্রোল। এবং তার সাথে সাথে আমাদের গিটহাব যে অ্যাকাউন্ট, সেটাও ঠিক আছে কিনা এটা আমরা একটু চেক আপ করে নেব। হ্যাঁ, তো যাই হোক, আমরা এই সকল মানে রিকোয়ারমেন্টস গুলা ঠিকঠাক করে দেখে নিব। দেন আমরা হচ্ছে আমাদের প্রজেক্টটা শুরু করব। এবার চলেন আমরা একটু ওয়ার্কিং প্রসিডিউর বা আমাদের স্টেপস গুলা কি কি আছে সেগুলো একটু ফলো করি। যেমন দেখেন, ফার্স্ট অফ অল আমরা, এটা তো নর্মাল বিষয় যে আপনি সেফটি নিয়েই আপনার ল্যাবে আসবেন। দেন তারপরে হচ্ছে আপনার রিকোয়ারমেন্টস অর্থাৎ ডেমনস্ট্রেশনের জন্য আপনার ওই সেফটির কথা বিষয়টা আছে, এগুলো দেখেন, এগুলো আমরা একটু পড়বো। হ্যাঁ, এবং ওগুলো একটু পড়বো। আমরা ইলেকট্রিসিটি, পেরিফেরালস ডিভাইস এবং ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা এটা চেক করব। যেহেতু গুগল কোল্যাবে কাজ করব, অবশ্যই আমাদের ইন্টারনেট থাকতে হবে। এবং এটা স্টার্ট
কম্পিউটার স্টার্ট করার পরে তো চেক করব। যাই হোক আমরা এগুলো দেখে নিব এবং আমাদের প্রতিটা সফটওয়্যার ঠিকঠাক ভাবে আছে কিনা বা কোনো প্রবলেম আছে কিনা, যেমন এই যে বললাম যে আপনাদের ভিএস কোডটা দেখে নিতে হবে, ভিএস কোডে আমাদের পিপ, পাইথন, গিট এগুলো আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা এগুলো চেক করে নিতে হবে। গুগল কোল্যাবটা এবং আপনার নিজস্ব যে মেইলটা কানেক্ট আছে কিনা এগুলো একটু চেক করে নিবেন। এবং আপনার সফটওয়্যার গুলো যাতে পারফেক্ট থাকে, সফটওয়্যার পারফেক্ট না থাকলে কিন্তু হবে না। আপনি যেই পিসিতে বসবেন সেই পিসিতে একদম শুরুতেই আপনি সবার একটু আর্লি আসবেন এক্সাম হলে এবং শুরুতেই আপনি কি করবেন এগুলো চেক করে নেবেন, না তো কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হবে। সবগুলো ঠিকঠাক ভাবে দেখে নেবেন। হ্যাঁ, দেন আমাদের কিন্তু মেন কাজ ধরেন 6 নম্বর থেকে শুরু হচ্ছে, 6 নম্বর থেকে ঠিক 16 নম্বর পর্যন্ত আমাদের মেন কাজ শুরু হচ্ছে, মানে আমাদের জব ওয়ানের কাজটা শুরু হচ্ছে। দেন তারপরে লাস্টে 17 18 হচ্ছে সাবমিট করতে হবে। এবং অবশ্যই আমরা শাটডাউন করবো না, কারণ আরো 4টা জব আছে, টোটাল 5টা জব থাকবে। তো সেক্ষেত্রে আমরা শাটডাউন না করে আরো তো কাজ করবোই। সেক্ষেত্রে আমরা এই জবটা কমপ্লিট হয়ে গেলে থেকে যাবে এবং সবগুলো জব আমরা একসাথে সাবমিট করব। তো সেক্ষেত্রে আমাদের শুরু হচ্ছে কোথা থেকে, 6 নম্বর থেকে একদম 16 নম্বর পর্যন্ত। তো 6 নম্বরে কি আছে, আমরা কি করব, কালেক্ট দ্য রিসোর্স বা ডাটা সেট এবং ম্যাটেরিয়ালস ফ্রম ইউর অ্যাসেসর অ্যাজ পার দ্য জব রিকোয়ারমেন্ট, অর্থাৎ জব রিকোয়ারমেন্ট ওয়াইজ আমাদের কি কি করতে হবে। যদি সেটা ডেটা সেট থাকে সেই ডেটা সেটটা আমাদের কি করতে হবে, আমাদের অ্যাসেসরের কাছ থেকে কালেক্ট করতে হবে। আমরা বরাবরই ক্যাগেল থেকে কি করি, ডেটা সেট ডাউনলোড করে কাজ করি, কিন্তু আপাতত এই ডেটা সেটটা প্রোভাইড করবে আমাদের হচ্ছে যে অ্যাসেসর থাকবে, অ্যাসেসর তারাই কিন্তু এটা প্রোভাইড করবে। সো আমরা অ্যাসেসরের কাছ থেকে ডেটা সেটটা কালেক্ট করে নিব। দ্বিতীয়ত হচ্ছে সেট আপ দ্য পাইথন এনভায়রনমেন্ট রিকোয়ার্ড টু কমপ্লিট দ্য প্রজেক্ট, এবং আমাদের পাইথন এনভায়রনমেন্টটা কি করতে হবে, সেট আপ করতে হবে। ঠিক আছে, তো আমরা এগুলা কাজের পাশাপাশি দেখতে থাকবো যে কিভাবে পাইথন এনভায়রনমেন্ট সেট আপ করতে হয়, এই বিষয়গুলো জানবো। তারপরে কিভাবে ডেটা সেট লোড করব, কিভাবে ইনিশিয়াল ডেটা ইন্সপেকশন যেটা আছে সেগুলো চেক আপ করবো, এই বিষয়গুলো আমরা জানবো। ঠিক আছে, কিভাবে মিন মিডিয়ান ভ্যারিয়েন্স স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এগুলা হচ্ছে কম্পিউট করব, এই সকল বিষয়গুলো কিন্তু আমরা জানবো এবং কোড করব, এবং সেটা আমরা যাতে এক্সপ্লেন করতে পারি, যাতে ভাইবার জন্য বা আমাদের ডেমনস্ট্রেশনের সময় আমরা যাতে আমাদের অফিসারকে এক্সপ্লেন করতে পারি, সেভাবেই আমরা আজকের প্রিপারেশনটা নিব। তো আমরা ধৈর্য ধরে ক্লাসটা করি এবং মনোযোগ দিয়ে সকল তথ্যগুলো শুনি। চলেন আমরা শুরুতেই হচ্ছে গুগল কোল্যাবটা ওপেন করি। ওপেন করে যদি কারো সাইন ইন না থাকে তাহলে হচ্ছে সাইন ইন করতে হবে, আর যদি সাইন ইন থাকে তাহলে আমরা ডিরেক্টলি কাজ করতে পারবো। তো চলেন আমরা হচ্ছে গুগল কোল্যাবটা ওপেন করি। তাহলে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে যাওয়ার পরে আমরা কি করব, লিখবো হচ্ছে কি গুগল কোল্যাব। গুগল কোল্যাব, আচ্ছা, গুগল কোল্যাব লিখলেই সাধারণত আমাদের গুগল কোল্যাব, যেহেতু আমার সাইন ইন করা আছে সেহেতু আমার এমন একটা ইন্টারফেস দেখাবে। আর যাদের সাইন ইন করা থাকবে না তাদের সাধারণত একদম বিগিনিং একটা ইন্টারফেস দেখাবে। তো সেক্ষেত্রে আপনারা অবশ্যই সাইন ইন করে কাজ করবেন, না তো কিন্তু কাজ করতে পারবেন না। হ্যাঁ, এবং আমরা কি করব, নিউ নোটবুক নামক দেখেন নিচে একটা নিউ নোটবুক একটা অপশন আছে। তো নিউ নোটবুক একটা অপশনে এখানে চলে যাব। ঠিক আছে, ওপেন হইতে একটু সময় লাগবে। দেখেন আমাদের নতুন নিউ নোটবুক হচ্ছে ওপেন হয়ে গেছে। ওকে, এবং আপনি একটা জিনিস চিন্তা করেন যে এই ফাইল থেকে এরকম অপশন যদি কারো আসে ডিরেক্ট, তাহলে ফাইল থেকে কিন্তু নিউ নোটবুক আপনি কি করতে পারেন, নিতে পারেন। তো এবং আপনি আপনার যদি কোনো ফাইল থেকে থাকে বা আপনার নোটবুক ফাইল আছে আগে, বা এমন আছে যে এটা আগে থেকেই কোডটা করা আছে আপনার কোথাও আছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে ওই নোটবুক ফাইলটা এখানে ডিরেক্ট আপলোড করতে চাচ্ছেন, তাহলে এখান থেকে কিন্তু আপনি ওইভাবে নোটবুক ফাইলটা ব্রাউজার মাধ্যমে আপনি কি করে ফেলতে পারেন, আপলোড করে ফেলতে পারেন। ঠিক আছে, এভাবেও কাজ করা যায়, যদি কাজ করা থাকে আপনি এভাবে কিন্তু আপলোড করতে পারেন। যেমন ধরেন আমি যদি কি করি যে এইখানে যে এই যে আমার ডাউনলোডে এই ফাইলটা আছে, আমি যদি সেটাকে আপলোড করতে চাই, যে ওপেন করি, ওপেন করলে কিন্তু এটা কি হয়ে যাবে, আমাদের এটা আপলোড হয়ে যাবে।
এই যে দেখেন এটা কিন্তু আপলোড হয়ে গেছে। এটা আমাদের আগের করা কাজ ছিল, যেটা ডাউনলোড করে রাখছিলাম, এবং সেটা একটা ইন্টারপ্রেটেড পাইথন নোটবুক ফাইল। তো এই ফাইলটা আমরা যদি আপলোড থেকে কি করে নিলাম, ডিরেক্ট আপলোড করে নিলাম। এভাবে আমরা ডিরেক্ট কোনো নোটবুক ফাইলকে কি করতে পারি, আমাদের গুগল কোল্যাবে আপলোড করতে পারি। এবং আমি যেহেতু নতুন ভাবে কাজ করব, তার জন্য আমার নতুন একটা নোটবুক ড্রাইভ লাগবে। তাই আমি নিউ নোটবুক ড্রাইভটাকে হচ্ছে ওপেন করে নিচ্ছি। একটু সময় লাগবে। ওকে, হয়ে গেছে। আচ্ছা, যেহেতু আমরা হচ্ছে মেশিন লার্নিং রিলেটেড বা ডাটা অ্যানালিসিস রিলেটেড কাজ করছি, সেই ক্ষেত্রে আমরা এখানে তো সব ক্ষেত্রেই আমরা এখানে তো কানেক্ট করবই। হ্যাঁ, যেহেতু মেশিন লার্নিং রিলেটেড বা ডাটা অ্যানালিসিস রিলেটেড কাজ করলে আমাদের সিপিইউতেই হয়ে যায়, কিন্তু যদি ডিপ লার্নিং এর যেহেতু কাজ আছে পরবর্তীতে, তো সেক্ষেত্রে আমরা ডিপ লার্নিং রিলেটেড কাজ করলে অবশ্যই আমাদের কিন্তু রান টাইম চেঞ্জ করতে হবে। যেহেতু এটা ডাটা অ্যানালাইসিস এর কাজ, সেক্ষেত্রে বা মেশিন লার্নিং এর কাজ, সেক্ষেত্রে আমরা কিন্তু কি করব না, যে যেমন আছে তেমনই রাখবো, কোনো চেঞ্জেস করবো না। কিন্তু ডিপ লার্নিং যদি হয়, তাহলে আমরা কি করব, এখান থেকে আমরা চেঞ্জ রান টাইমে যে P4 জিপিইউ সেট করে আমরা কি করব, এটাকে সেভ দিয়ে নেব। তো যেহেতু আমার এখন লাগবে না, তো আমরা এটাকে এইটা রান টাইমটা চেঞ্জ করব না, আপাতত যে অবস্থায় আছে ঠিক সেই অবস্থায় রেখে দিব। এখন আমরা কি করব, সবার প্রথমে আমরা যে কাজটা করব, আমাদের এই মানে নোটবুকের হচ্ছে আমরা সবার প্রথমে হচ্ছে ভার্সনটা হচ্ছে চেক করে নেবো, যে এখানে পাইথনের কোন ভার্সনটা ইউজ হচ্ছে। কারণ আমাদের স্পেসিফিকেশন শিট অনুযায়ী পাইথন 3.8 বা তার উপরে লাগবে। যেমন আমরা এটা দেখেছিলাম যে আমাদের এই যে স্পেসিফিকেশন শিট, এই যে পাইথনের ভার্সন 3.8 এর রিলেটেড লাগবে, এবং এটা আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে। কারণ অ্যাসেসর আপনাকে এটা জিজ্ঞাসা করবে যে আপনি এই নোটবুকে পাইথনের হচ্ছে কত ভার্সন ইউজ করছেন, এটা কিভাবে বের করবেন, আমাকে একটু দেখান। তখন আপনি কিভাবে দেখাবেন, যে এইখানে দেখেন একটা বিস্ময়সূচক চিহ্ন। হ্যাঁ, তো এই বিস্ময়সূচক চিহ্নের মাধ্যমে আপনি লিখবেন যে পাইথন, একটা স্পেস দিয়ে দুইটা হচ্ছে ড্যাশ দেওয়ার পর লিখবেন ভার্সন। দেন এটাকে যদি শিফট এন্টার মারেন, তাহলে দেখতে পাবেন যে পাইথনের ভার্সন কত। এখানে 3.12, অবশ্যই 3.8 এর আপ। তো সেক্ষেত্রে আমরা এখানে কি করতে পারি, কাজ করতে পারি। তাহলে এখানে আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে আমরা একটু লিখে ফেলতে পারি। কি লিখবো, যে আসলে আমরা কি কাজ করলাম এখানে। সাধারণত আমরা স্টেপ 7 এর কাজটা করলাম। 7 এর কাজটা কি ছিল, পাইথন ভার্সন চেক, পাইথন ভার্সন চেক, এই কাজটা ছিল। এবং আমরা একটা ছোট লাইন লিখতে পারি যে দ্য এনভায়রনমেন্ট এনভায়রনমেন্ট মিটস দ্য রিকোয়ার্ড পাইথন ভার্সন, পাইথন ভার্সন। এটা আপনাদের লিখতে হবে না, আমি জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে লিখলাম যে আসলে এখানে কি ঘটনা ঘটছে। যে আমাদের স্টেপ 7 এর যে কাজটা, যে আমরা জাস্ট মিট করাইলাম যে আমাদের এনভায়রনমেন্টের সাথে যে আমাদের পাইথনের কোন ভার্সনটা এখানে আসলে আছে। তো আমাদের পাইথন 3.12.12 এই ভার্সনটা কাজ করছে, যেটা 3.8 আপ। তো আমরা এটা নিয়ে কাজ করতে পারবো। স্টেপ 7 কিন্তু আমাদের কমপ্লিট, ওয়ার্কিং প্রসিডিউর ওয়াইজ। এখন আমরা স্টেপ 8 এ চলে যাব। স্টেপ 8 এ আমরা যে কাজটা করব, যে আমাদের হচ্ছে এনভায়রনমেন্টটা সেট আপ করবো, অর্থাৎ পাইথন এনভায়রনমেন্টটা একটু সেট আপ করবো। তো আমরা এটা কিভাবে কাজ করে আমরা এটা একটু পাইথন এনভায়রনমেন্টটা সেট আপ করবো। এন্ড হচ্ছে আমরা কি করব, তার সাথে আমরা আহ, যে আমাদের ডাটা সেটটা আছে সেটাকে লোড করে নেব, যেটা আমাদের অ্যাসেসরের কাছে যে ডাটা সেটটা আমরা হচ্ছে কালেক্ট করব, সেটা হচ্ছে আমরা এখানে লোড করব। তো ফার্স্ট অফ অল আমরা কি করব, এনভায়রনমেন্ট সেট আপ করব। তো সেক্ষেত্রে আমাদের কি কি লাগবে, এখন আমরা আমাদের যে প্রয়োজনীয় লাইব্রেরি আছে পাইথন লাইব্রেরি, সেগুলো আগে আমরা ইম্পোর্ট করব। কারণ এগুলো না জানলে এক্সামে হচ্ছে কোনোভাবেই চলবে না। কারণ এগুলা অ্যাসেসররা যদি প্রথমে দেখে যে হচ্ছে আপনি আসলে লাইব্রেরি সংক্রান্ত কোনো কিছুই জানেন না, সেক্ষেত্রে আপনি আসলে কখনোই পাস করতে পারবেন না। তো সেক্ষেত্রে আমাদের ডাটা অ্যানালাইসিস এর জন্য কি কি লাইব্রেরি লাগে এটা আমাদের জানতে হবে। যেমন আমি যদি এক এক করে এক্সপ্লেন করি বিষয়টা, যেমন ধরেন পান্ডাস, এটা লাগবেই, কারণ 70%
ডেটা অ্যানালাইসিস এর কাজ কিন্তু পান্ডা করে দেয়, পান্ডাস যে লাইব্রেরিটা আছে। ওকে, তারপরে হচ্ছে নামপাই, যেটাকে আমরা বলি নিউমেরিক্যাল ক্যালকুলেশনের জন্য এটা কাজ করে। তারপর ম্যাটপ্লটলিব, ম্যাটপ্লটলিব কি কাজ করে, বেসিক প্লটিং, বেসিক কিছু প্লটিং করতে আমাদের ম্যাটপ্লটলিব লাগবে। তারপরে হচ্ছে সিবন, সিবনটা কিভাবে কাজ করে, অ্যাডভান্স স্ট্যাটিস্টিক্যাল প্লট যদি আমরা করতে চাই তাহলে কিন্তু আমাদের এই সিবনটা লাগবে। তার মানে আমাদেরকে বেসিক যে লাইব্রেরি গুলো আমাদের ইম্পোর্ট করতে হবে সেগুলো সম্পর্কে আমাদের কিন্তু জ্ঞান থাকা লাগবে। তার মানে আমরা এই জায়গায় একটা কমেন্ট করে লিখে দিতে পারি যে import necessary python library। অর্থাৎ দেখেন আমি কিন্তু এটাকে বলা হয় সিঙ্গেল লাইন কমেন্ট, আমি সিঙ্গেল লাইন কমেন্ট করে কিন্তু দিয়ে দিলাম কোডের এখানে, কোডের যে ব্লকটা আছে এখানে লিখে দিলাম। তো এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। মাল্টিপল লাইন কমেন্ট করলে আমরা সাধারণত আহ, কি করি যে তিনটা ডাবল কোটেশন এবং উপরে এবং নিচে, এভাবে আমরা কি করতে পারি, এর মধ্যে যদি কোনো কিছু লিখি তাহলে সেটা হয়ে যাবে কি মাল্টিপল লাইন কমেন্ট। উপরে তিনটে ডাবল কোটেশন, নিচে তিনটা ডাবল কোটেশন। ঠিক আছে, তো এটাকে বলা হয় হচ্ছে কি মাল্টিপল লাইন কমেন্ট। তো আমরা সিঙ্গেল লাইন কমেন্ট হ্যাশ দ্বারা সাধারণত সিঙ্গেল লাইন কমেন্ট করা হয়, আমরা এটা জানি। এবং আমরা এটার মাধ্যমে আমি বুঝাইলাম যে এইখানে আমরা পাইথনের যে নেসেসারি লাইব্রেরি গুলো আছে পাইথন এনভায়রনমেন্ট সেটআপের জন্য আমরা কি করব এটা মানে লিখে নিব। যেমন হচ্ছে ফার্স্ট অফ অল আমরা কি করব, ইম্পোর্ট পান্ডাস হ্যাশ পিডি, পান্ডাস হ্যাশ পিডি, যে হচ্ছে পান্ডাসকে শর্ট করলাম, মানে পান্ডাস কথাটা বারবার এত বড় লেখাটা কষ্টকর, এর জন্য পিডি দ্বারা সেটাকে রিনেম করে নিলাম অ্যাজ পিডি। এবং ইম্পোর্ট নামপাই অ্যাজ এনপি, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব ডট পাইপ্লট অ্যাজ পিএলটি, ইম্পোর্ট সিবন অ্যাজ এসএনএস। এটা চারটা লাইব্রেরি আমরা কি করে নিলাম, ইম্পোর্ট করে নিলাম। যেহেতু এটা আহ, মানে আগে থেকেই হচ্ছে ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমরা জাস্ট ইম্পোর্ট করতে পারছি। যদি কোনো লাইব্রেরি ইনস্টল না করা থাকে তাহলে কি করতে হবে, আমাদেরকে পিপ দ্বারা কিন্তু ইনস্টল করে নিতে হবে। তার মানে এইটা আমাদের শিখে রাখা ভালো। তখন আমরা কি করব, যে এইভাবে একটা বিস্ময়সূচক চিহ্ন দিয়ে পিপ ইনস্টল, এভাবে সেটা যেই লাইব্রেরিটা, যেহেতু এটা অলরেডি ইনস্টলড সেহেতু এগুলো ইনস্টল করা লাগছে না। যদি কোনো লাইব্রেরি ইনস্টল না করা থাকে তাহলে এগুলো ইনস্টল করে নিতে হবে। তো এই ধরনের কোশ্চেন আপনাদেরকে করতে পারে, সেক্ষেত্রে আপনারা এটা একটু খেয়াল রাখবেন। ওকে, আচ্ছা। তো আমি আমার এখন প্রয়োজন নাই তাই আমি এটা করলাম না। তো যাই হোক আমি এটাকে রান করে দেখি। তো এটাকে রান করছি এবং আমাদের লাইব্রেরি গুলা সব রান হয়ে গেছে। আচ্ছা, যদি আমাদেরকে কখনো জিজ্ঞাসা করে যে আসলে সি বন্ডটা কি, এই কথাটা যদি জিজ্ঞাসা করে আপনাকে যে সি বন্ডটা কি, তখন আপনি কি বলবেন? তো সি বন্ডটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন টুল বা লাইব্রেরি। এটা সাধারণত ম্যাটপ্লটলিব দ্বারা কিন্তু বিল্ড করা হয়েছে এবং হচ্ছে এটা বেটার ভিজুয়ালাইজেশনের জন্য কিন্তু ব্যবহার করা হয়। এতটুকু তথ্য দিলেই কিন্তু অনেক ক্লিয়ার হয়ে যাবে যে আপনি সি বন্ডটা আসলে বুঝেন। ঠিক আছে, তো এখন আমরা কি কাজ করব, যে আমরা হচ্ছে স্টেপ 9 এর যে কাজটা, সেই স্টেপ 9 এর কাজটা করব, যে ডাটা সেটটাকে লোড এবং এটার ইন্সপেকশন যেটা আছে সেটাকে আমরা হচ্ছে করব। ঠিক আছে, অর্থাৎ ডাটা সেটটাকে এবার আমরা কি করব, লোড করব। অর্থাৎ যেটা আমরা অ্যাসেসরের কাছ থেকে নিয়েছি সেটাকে আমরা কি করব, এখানে লোড করব। এবং লোড করার পরে সেটার হচ্ছে কি ইন্সপেকশন করব। এখন ইন্সপেকশন করব বলতে আমরা ডাটা সেটকে লোড করা মানে শুধু ফাইল ওপেন করা এটা না কিন্তু, হ্যাঁ, ওপেন না এটা, এবং ডাটা সেটটাকে আমাদেরকে বুঝতেও হবে। এই যে বুঝতে হবে এটাকেই বলছি আমরা হচ্ছে ইন্সপেকশন। অর্থাৎ ওই যে আমরা আগে কি করতাম, যে হেড, তারপর হচ্ছে ইনফো, তারপর হচ্ছে ইজ নাল মানে নাল ভ্যালু আছে কিনা, এই জিনিসগুলা মানে বুঝতাম এবং চেক করতাম সাধারণত। তো এগুলাকে বলি হচ্ছে কি ইন্সপেকশন। তার মানে আমরা কি করব, যে ডাটা সেটটাকে লোড করব এবং তার সাথে সাথে আমরা কি করব, যে এটার ইন্সপেকশন হচ্ছে একটু চেক করে দেখবো যে সেটা ইনফরমেশন সেটা ঠিকভাবে কাজ করছে কিনা এটা। ওকে, তো মানে সেখানে কোনো মিসিং ভ্যালু আছে কিনা, হ্যাঁ, বা ডাটা সেটে ক্লিন কিনা, এই বিষয়গুলোই কিন্তু আমরা চেক করে এখানে দেখবো। ঠিক আছে, তো চলেন আমরা ফার্স্ট অফ অল আমরা ডাটা সেট থেকে কি করব, এখানে লোড করব। তো লোড করব কিভাবে, যেহেতু আমাদেরকে এই ডাটা সেটটা দিয়ে দিবে অ্যাসেসর, তো সেহেতু আমরা কি করব, আমরা অবশ্যই আমাদের লোকাল এনভায়রনমেন্টে অবশ্যই আমরা কোথাও না কোথাও থেকে এটাকে ডাউনলোড তো করবোই।
তো ডাউনলোড করলে আমাদের লোকালি সেটা থাকবে। তো লোকালি থাকলে সেটাকে কি করব, এই যে দেখেন এখানে ফাইল একটা অপশন আছে, ফাইল, ওকে, বা আমরা এখানে ফাইলস অপশনে যাব। ফাইলস অপশনে যাওয়ার পরে এখানে যে এই যে আপলোড ফাইল আছে, এই আপলোড ফাইলেও ক্লিক করা যায়, বা আপনি কোডের মাধ্যমে করতে পারেন, এটা আমি সহজ প্রসিডিউর বললাম। তো আমি এখানে কি করব, আপলোডে যাব। আপলোডে যাওয়ার পরে আমরা এইখান থেকে আমাদের কোথায় যেখানে রাখা আছে অ্যাকচুয়ালি সেখান থেকে কিন্তু আমরা নিব। যেমন ধরেন আমাদের জব টু এনএসটিএ, একটু দেখি আমরা যে আমাদের ফাইলটা কোথায় আছে। ওকে, আমরা পেয়েছি। এই যে আমাদের এইখানে যে আমাদের এই যে জব ওয়ানে যে ডেটা সেটটা আছে, এই যে আমাদের ডেটা সেট, এটা আমাদের কাছে সব দিয়েছিলেন আমাদের। সো আমরা এই ডেটা সেটটাকে আমরা কি করব, এখান থেকে এখানে ক্লিক দেওয়ার পর ডেটা সেটটাকে ক্লিক দেওয়ার পর সিএসভি ফাইল কমা সেপারেটেড ভ্যালু ফাইল এটা। তো এই সিএসভি ফাইলটাকে আমরা কি করে দেবো, এখান থেকে ওপেন করে নিব। তো এখন আপনাকে যদি কোশ্চেন করে যে কেন সিএসভি ফাইল আপনি ইউজ করছেন, কারণ অবশ্যই সিএসভি ফাইলে জাস্ট ভ্যালু গুলো অ্যাড করা থাকে, কেন এক্সেল না? কারণ এটা আপনাদের আগের ক্লাসে বলেছি, এক্সেল এবং সিএসভি এটার মধ্যে মেজর ডিফারেন্স আছে। সিএসভি তে জায়গা কম লাগে আর এক্সেলে কিন্তু জায়গা বেশি লাগে, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, আর আমাদের জাস্ট ভ্যালু নিয়ে কাজ। তো সেক্ষেত্রে কেন আমরা এক্সেলের এক্সট্রা ফাংশন গুলোকে কেন আমরা বহন করবো সাথে, এক্সট্রা জায়গা নেওয়ার তো কোনো দরকার নেই। তাই আমরা কিন্তু সিএসভি ফাইল এখানে ইউজ করছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। দেখেন আমাদের সিএসভি ফাইলটা যেহেতু লোড করে ফেলেছি, তাহলে এটাকে কি করতে হবে, রিড করতে হবে। ঠিক আছে, তো লোড এন্ড রিড, দেখেন আমাদের মোটামুটি 8 নাম্বার যে হচ্ছে প্রসিডিউর ছিল, ওয়ার্কিং প্রসিডিউর, আমরা এটা একটু খেয়াল করি যে লোড দ্য পপুলেশন ডেটা সেট ইনটু দ্য এনভায়রনমেন্ট। হ্যাঁ, তো তারপরে আমরা পারফর্ম ইনিশিয়াল ডেটা ইন্সপেকশন, তার মানে ওইটা বুঝতে হবে। এই দুইটা জিনিস আমরা কমপ্লিট করবো, 8 আর 9 একসাথে কমপ্লিট করবো, জিনিসটা খেয়াল করেন আমরা। তার মানে আমরা এটাতে একটা টেক্সট অ্যাড করতে পারি যে ডেটা সেট লোড, ডেটা সেট লোড অ্যান্ড ইন্সপেকশন। ঠিক আছে, অ্যান্ড ইন্সপেকশন, আমরা এই দুইটা একসাথে দেখতে চাচ্ছি, লোড অ্যান্ড ইন্সপেকশন, এবং হচ্ছে আমরা রিডিও করছি সাথে সাথে। তো এটা কিভাবে করা যায়, ফার্স্ট অফ অল আমরা যেহেতু সিএসভি ফাইল লোড করে নিয়েছি, এবার আমরা এটাকে মানে এটাকে আমরা রিড করব। তো রিড করলে কিভাবে করতে হয়, আমরা লিখি পিডি, তারপর হচ্ছে পিডি মানে পান্ডাস, পান্ডাস দিয়ে পান্ডাসের যে ফাংশন আছে রিড পিডি ডট রিড সিএসভি, দেন দুইটা কোটেশন দেওয়ার পরে এইখান থেকে আমরা কি করব, কপি পাথ করব, পাথটাকে কপি করব, থ্রি ডটস অপশন আছে, এখান থেকে পাথটাকে কপি করব, দেন এই সিঙ্গেল কোটেশন যেটা দিয়েছেন এটার মধ্যে সেটাকে পেস্ট করে দেব। ঠিক আছে, এখন আমরা যদি এটাকে রান করি, তাহলে দেখেন এটা কিন্তু কমপ্লিটলি আমাদের ডেটা সেটটা রিড হবে। তো রিড হবে, তো আমরা এখন এইটাকে কি করব, আমরা একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করব, ভ্যারিয়েবলের নাম দিব ডিএফ। ডিএফ নামক ভ্যারিয়েবলের মধ্যে এটাকে কি করব, আমরা স্টোর করব। ডিএফ মিন্স ডেটা ফ্রেম, ডিএফ মিন্স ডেটা ফ্রেম, এটা মাথায় রাখতে হবে। ওকে, এবং আমরা যদি এটাকে রান করি, দেখেন আমাদের আউটপুট যেটা ছিল সেটা কিন্তু আর দেখা যাচ্ছে না, কারণ ভ্যারিয়েবলকে তো আপনাকে কি করতে হবে, প্রিন্ট করতে হবে, তাহলে কিন্তু দেখা যাবে। তো প্রিন্ট না করে আমরা ইন্সপেকশনের কাজটা করব, আমরা তার হেডটা চেক করব। হেড মানে হচ্ছে উপর থেকে ফার্স্টে আপনাকে কি দেখাবে, যে ইন্ডেক্স গুলো দেখাবে, 5টা ইন্ডেক্স উপর থেকে দেখেন 0 থেকে 4 পর্যন্ত, টপ থেকে 5টা ইন্ডেক্স দেখাবে হেড। তো হেডটা চেক দিব, দেন আরো আমরা কিছু জিনিস চেক দিতে পারি। যে আরো কি কি চেক দিতে পারি, যেমন হচ্ছে এটার ইনফরমেশনটা চেক দিতে পারি, টোটাল ইনফরমেশনটা এই ডেটা সেটের, ডিএফ ডট ইনফো, ইনফোটা চেক দিব। ওকে, তো ডিএফ ডট ইনফো দিলে আমরা এটার ইনফরমেশনটা পাবো, টোটাল ইনফরমেশনটা পাবো, যে আসলে এই ডেটা সেট সংক্রান্ত টোটাল ইনফরমেশনটা পাওয়া যাবে। কেমন কি, যে এইখানে হচ্ছে কয়টা কলামস আছে, কলাম গুলার নাম কি আছে, এবং কয়টা মানে কয়টা, এটা রেঞ্জ কত, কয়টা ভ্যালু আছে আর কি, সেটা আমরা কিন্তু দেখতে পাবো। ওকে, তারপরে হচ্ছে এটাতে কি কি ডেটা টাইপস আছে সেই জিনিসগুলো জানবো, এবং প্রতিটা ডেটা টাইপস এর কোন কলামটার কি ডেটা টাইপ সেগুলো কিন্তু জানতে পারবো, এবং কতটুকু জায়গা নিয়েছে সেটাও কিন্তু জানতে পারবো।
ঠিক আছে, এবং এখানে কয়টা ভ্যালু আছে, 234টা হচ্ছে এন্ট্রিস আছে, তার মানে যেটা আমাদের df ডট শেপ দিয়ে চেক করা যায় আসলে কতটা ভ্যালু আছে। যেমন ধরেন df ডট শেপ দিয়ে 234টা কি আছে, রো আছে, এবং 17টা কি আছে, কলাম আছে। এগুলা হচ্ছে ইন্সপেকশন, আমরা ইনিশিয়াল ইন্সপেকশন এগুলাকে দেখতে পারি। তো আমরা এগুলা চেক করে করে দেখতে পারবো। হ্যাঁ, তো এরপরে আমরা যেটা চেক করবো অবশ্যই যে এখানে কিন্তু কোনো নাল ভ্যালু আছে কিনা। তাহলে আমরা কি করবো, df ডট is null ডট হচ্ছে কি sum। ঠিক আছে, এইখানে আমাদের কোথায় ভুল হয়েছে, আমাদের ইরর আসলে আমরা ঘাবড়াবো না, আমরা একটু দেখবো যে আসলে কি ইরর। হ্যাঁ, এখানে দেখাচ্ছে অ্যাট্রিবিউট ইরর, ডাটা ফ্রেম অবজেক্ট হ্যাজ নো অ্যাট্রিবিউট ইজ নাল, এখানে হয়ে গেছে ইন নাল। খেয়াল করে দেখেন, দেখেন এটা একটা ফল্ট, আমি লিখতে গেছি ইজ নাল কিন্তু হয়েছে কি ইন নাল। হ্যাঁ, ইজ নাল, এটা একটু খেয়াল করতে হবে। তো আমরা যে কোনো ইরোর চাইলে কিন্তু ভয় পাবো না, আমরা কি করব, ইরোরটাকে পড়বো, পড়ে সলভ করব। দেখেন এখানে ইন সলভ হয়ে গেছিল। ঠিক আছে, তো এখানে হবে কি ইজ নাল। ওকে, এবার যদি রান করি তাহলে কিন্তু দেখেন আমাদের নাল ভালোগুলো দেখাচ্ছে। বাস এতটুকু কাজ করলেই হবে, মানে হচ্ছে আপনার যেহেতু ইন্সপেকশনের কাজ করছেন, এত বেশি কাজ করার দরকার নেই, সময় যেহেতু সীমিত, যত তাড়াতাড়ি প্রজেক্টটা কমপ্লিট হয় তত তাড়াতাড়ি আমাদের কাজটা কি করতে পারবো। যদি ধরেন আমাদেরকে মডেলটা গিটহাবে তো পুশ করতে হবে, সো সেক্ষেত্রে আমাদের তো সময় লাগবে, তাই যত তাড়াতাড়ি পারি শর্টে কাজগুলো কিন্তু আমাদেরকে কি করতে হবে, প্রজেক্টে রেডি করতে হবে। শুধু আমাদের ওয়ার্কিং প্রসিডিউর মেনটেন করে কাজগুলো কমপ্লিট করে ফেলবো তাহলে হবে। ওকে, তাহলে আমরা কি পেলাম, দেয়ার আর নো মিসিং ভ্যালুস, সো দ্য ডেটাসেট, দ্য ডেটাসেট ইজ ক্লিন। তো আমরা হচ্ছে সামনের দিকে একটু আগে, আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে আগে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আহ, আমরা যদি আমাদের 10 নম্বর যেটা আছে, 10 নম্বর মানে প্রবলেমটা বা ওয়ার্কিং প্রসিডিউর যেটা আছে, যে দেখেন কম্পিউট দ্য মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন অফ পপুলেশন ফর ইচ কন্টিনেন্ট। অর্থাৎ আমাদের কন্টিনেন্ট উপর বেসমেন্ট করে আমাদেরকে কি করতে হবে, মানে এই যে মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটাকে হচ্ছে আমাদেরকে কম্পিউট করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা 10 নম্বরটাকে কিভাবে পারফর্ম করা যায় সেটা একটু দেখব। তাহলে আমরা কন্টিনেন্ট অনুযায়ী হচ্ছে পপুলেশন স্ট্যাটিস্টিক্স বের করছি, কারণ কান্ট্রি বাই কান্ট্রি কম্পেয়ার করা কঠিন। তো আমরা হচ্ছে কি করব, মিন অর্থাৎ অ্যাভারেজ, মিডিয়ান মানে মিডল ভ্যালু, আর ভ্যারিয়েন্স মানে হচ্ছে আমাদের ডেটা সেটটা ছড়ানো ছেটানো আছে কিনা এইটা, এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বা আমাদের ডেটাটা স্টেবল কিনা, এই জিনিসগুলো চেক করার জন্য আমরা হচ্ছে মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স এবং স্ট্যান্ডার্ড ডিভিয়েশনটা হচ্ছে বের করব। ঠিক আছে, তো চলেন আমরা এটা করি। আচ্ছা, আপনাদেরকে একটা টেকনিক শিখাই দিই, যে আমরা শর্টে যদি হচ্ছে জিমিনিকে ইউজ করে কাজটা করতে চাই তাহলে কিভাবে করতে পারি। হ্যাঁ, আপনি গ্রুপ বাই, আপনি যদি টাইপিং করতে চান বা আপনি যদি টাইপ করে করে কোড লিখতে যান আপনার অনেক সময় লেগে যাবে। সেক্ষেত্রে আমরা কি কাজটা করব, একটু শর্টে কাজটা করব কিভাবে, যে আমরা এখানে হচ্ছে জেনারেটে ক্লিক দিব। ঠিক আছে, জেনারেটে ক্লিক দিলে দেখেন পাশে আপনার কাছে হচ্ছে হোয়াট ক্যান আই হেল্প ইউ নামে হচ্ছে একটা মানে মেসেজ আসবে। তো তখন আপনি কি করবেন, এখান থেকে মানে আপনি লিখবেন, আপনার কাছে তো কোশ্চেন থাকবে, এমন ভাবে টাইপিং কিছু থাকবে না। তো আপনি লিখবেন, আমি আপাতত যেহেতু লিখবো না সেক্ষেত্রে আমি এটা কপি করে নিচ্ছি, আপনারা তখন লিখবেন এভাবে যে কম্পিউট দ্য মিন, মিডিয়ান, ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, পুরো কোশ্চেনটা লিখে লিখেন থাকে। তাহলে সেই ওয়াইজ এবং এইখানকার উপর বেসমেন্ট করে, হ্যাঁ, মানে আমাদের হচ্ছে এই কোডের উপর বেসমেন্ট করে সে কি করে দেবে, এখানে কোড জেনারেট করে দেবে, এই ব্লকের জন্য কোড জেনারেট করে দিবে। তাহলে আমরা কি করবো, এখানে যদি এটাকে পেস্ট করে দিই এবং এটা আমরা যদি রান করে দিই, ওকে, একটু সময় লাগবে, একটু সময় লাগবে, কিন্তু এটা এই জায়গায় কোডটা অটোমেটিকলি কি হয়ে যাবে, জেনারেট হয়ে যাবে। ওকে, দেখেন আমাদের কোডটা কিন্তু অটোমেটেড কি হয়ে গেছে, জেনারেট হয়ে গেছে। হ্যাঁ, অটোমেটিক জেনারেট হয়ে গেছে। তো আমরা কি করব, এখানে যে হচ্ছে অ্যাকসেপ্ট কথাটা আছে, অ্যাকসেপ্টে ক্লিক দিয়ে দেবো। হ্যাঁ, ওকে, আমাদের কোডটা কিন্তু অটোমেটেড জেনারেট হয়ে গেছে। তো এইখানে দেখেন যে পাইথন কথাটা লেখা আছে, আপনাকে কিন্তু কোড বুঝতে হবে, আপনি যদি না বুঝেন তাহলে কিন্তু সমস্যা। ঠিক আছে, তো কোড বুঝবেন আপনি। হ্যাঁ, তো আমরা এখানে এই যে কমেন্ট করা আছে,
মাল্টিপল লাইন কমেন্ট এটাকে কেটে দিই, ঠিক আছে? নয়তো কিন্তু আমাদের কোডটা কি করবে না, রান করবে না। তো এই অংশগুলোকে আমরা কেটে দিব, ওকে? এবং একইভাবে আমরা কি করব, নিচের অংশটুকুকে কেটে দিব, ওকে? তাহলে দেখেন আমাদের ইরোরটা কিন্তু আর আসবে না, আমাদের ইরোরটা অনেকটা সলভ। হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু ওইটার উপর বেস বের করে মানে কোড হয়ে গেছে, আমাদের কিন্তু কষ্ট করে কোডটা লেখার কিন্তু প্রয়োজন হয় না। দেখেন এই আমাদের কিন্তু এরপর লিখতে হতো যে কন্টিনেন্ট পপুলেশন স্টেজ বা একটা ভ্যারিয়েবলের মধ্যে গ্রুপ বাই ফাংশনটাকে অ্যাপ্লাই করে, হ্যাঁ, দেন আমাদের কি বের করতে হবে, এটার উপর বেস করে মিন মিডিয়ান ভ্যারিয়েবল এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এগুলো বের করতে হবে। এটা কিন্তু এখন আর বের করতে হচ্ছে না, ঠিক আছে? এখন আমরা যদি এটাকে রান করি, হ্যাঁ, রান করলে সাধারণত দেখেন আমাদের এটা বের হয়ে গেছে, যে আমাদের যে আউটপুট, কাঙ্ক্ষিত আউটপুট কিন্তু আমরা পেয়ে গেছি, ওকে? আচ্ছা চলেন একটু আউটপুট দেখে আমরা একটু বোঝার ট্রাই করি, হ্যাঁ, যে কি অবস্থা। যেমন দেখেন যে এখানে আফ্রিকার দেশগুলোতে কি অবস্থাটা দেখি, মিনের মানটা কেমন, যে 6.41 হচ্ছে মিলিয়ন, হ্যাঁ, এবং আমরা যদি 1980 তারপর 1990 যে দেখি, আফ্রিকাতে হচ্ছে 1980 সালে ছিল কত, 8.44 মিলিয়ন। তারপরে হচ্ছে 1990 তে ছিল 1.11 মিলিয়নের মতো। তারপরে হচ্ছে কি 2020 তে ছিল হচ্ছে 23 মিলিয়ন। তারপর 2022 তে আছে হচ্ছে 25 মিলিয়ন। তার মানে হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার কিন্তু অনেকটাই বেশি হচ্ছে কি আফ্রিকাতে। তারপরে হচ্ছে এশিয়াতে আমরা যদি খেয়াল করি, যে দেখেন এখানে কত ছিল, হচ্ছে মোটামুটি শুরুতেই এশিয়ার মহাদেশ যেটা হয়েছে যে 42 হচ্ছে মানে 42 মিলিয়ন ছিল। এবং আমরা যদি হিসেব করে দেখি যে এশিয়াতে 94 মিলিয়ন, মানে সবচেয়ে বেশি আর কি জনসংখ্যা বৃদ্ধি দেখা যাচ্ছে। তো এইভাবে আমরা কি করি, যে স্ট্যাটিস্টিক্যাল একটা রিপোর্ট আমরা এভাবে জেনারেট করতে পারি কন্টিনেন্টের উপর বেস করে, কন্টিনেন্টের উপর মানে মহাদেশের উপর বেস করে আমরা একটা পপুলেশন গ্রোথের হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট কিন্তু আমরা জেনারেট করতে পারলাম, ঠিক আছে? তো এটা মানে আমরা কোনটাকে ফলো করলাম, এই যে আমরা ঠিক 10 নম্বর যেটা আছে এটাকে একটু ফলো করলাম, 10 নম্বর ওয়ার্কিং প্রসিডিউরটাকে আমরা ফলো করে এটাকে রেডি করলাম। এরপরে আমরা কি করবো, 11 নম্বর যে ওয়ার্কিং প্রসিডিউর আছে এটাকে সলভ করবো, ঠিক আছে? ওকে, তো আমরা হচ্ছে 11 নম্বরটা একটু দেখি, যে হচ্ছে ক্যালকুলেট cumulative population growth over the years for each কান্ট্রি। হ্যাঁ, তো আমরা একটা জিনিস চিন্তা করি, যে আমাদের এই যে cumulative কথাটার মানে হচ্ছে সময়ের সাথে মোট পপুলেশন প্রেশার, ওকে? মানে সব বছরে পপুলেশন যোগ করে আমরা লং টার্ম গ্রোথ বুঝি, ওকে? মানে সব বছর আমরা কি করবো, পপুলেশন যোগ করে আমরা লং টার্ম হচ্ছে গ্রোথ বোঝার জন্য কিন্তু আমরা এটা ক্যালকুলেট করব, ওকে? তো ক্যালকুলেট পপুলেশন শোস লং টার্ম গ্রোথ ইম্প্যাক্ট, কিভাবে ফেলছে লং টার্ম, তো সেটা আমরা একটু বুঝি। তো আমরা এই অংশটুকুকে কপি করলাম, কপি করার পরে আমরা ঠিক এখানে চলে যাব, দেন আমরা এখানে জেনারেটে যাব, জেনারেটে যাওয়ার পরে আমরা এটাকে পেস্ট করলাম, আপাতত এটাকে এইভাবে পেস্ট করলাম। আপনারা কিন্তু লিখবেন, লিখবেন ক্যালকুলেট কমিউনিটি কমিউনিটি পপুলেশন গ্রোথ ওভার দ্য ইয়ার্স ফর ইচ কান্ট্রি, পুরোটা লিখবেন, লিখলে ভালো হবে, এটা জেনারেট করতে সুবিধা হবে, ওকে? আমাদের অত সময় নাই যে হচ্ছে আমরা প্রতিটা কোড লাইন বাই লাইন লিখবো, কারণ অনেক সময় লেগে যাবে সেক্ষেত্রে। আর আমাদের যেহেতু 40 মিনিট টাইম, তো শর্ট টাইমের মধ্যে আমাদেরকে হেল্প নিতে হবে, ঠিক আছে? তো আমরা এটাকে অ্যাকসেপ্ট করে নিব, আমরা এটাকে ক্লিয়ার করে দিই। আমার কিছু এই যে যেটা আসছে না, তো এটা রান করবো না, এটা ইরোর, ঠিক আছে? হয়তো বা আমার বাংলা লেখার জন্য এরকম টাইপের কিছু ইরোর আছে, দেখি আমি। তো আমি এটাকে যদি রান করে দেখি, তো হ্যাঁ, এটা রান করেছে, ঠিক আছে, 1970 থেকে। এবং আমাদের মোটামুটি ভাবে আহ ওইটার উপরেই আমাদের টোটালটা দিয়ে দিয়েছে, রান করে ফেলেছে, ঠিক আছে? এগুলো একটু আমাদের ফার্স্ট আইডিয়া আছে। তাহলে আমরা এখন কি করতে পারবো, যেগুলো প্রবলেম আসবে সেটা শুধু কি করব, ওখান থেকে কপি এন্ড হচ্ছে এখান থেকে পেস্ট, এভাবে করব। এবং আমরা কোড করার পরে
আউটপুটটা কিন্তু আমাদেরকে একটু বুঝতে হবে। আউটপুটটা যদি আপনি না বুঝেন তাহলে কিন্তু জটিলতা। তো আপনি যেহেতু পরবর্তীতে আউটপুট বোঝার সময় পাবেন, তো আগে আপনি কি করেন সবগুলা ওয়ার্কিং প্রসিডিউর কমপ্লিট করেন, হ্যাঁ? দেন তারপরে আপনি পরবর্তীতে আস্তে আস্তে আউটপুট বুঝবেন। ঠিক আছে? কারণ এখন যদি আপনি এটা একসাথে আউটপুট বুঝতেও চান বা করতে চান, আপনি দেখেন যে আপনার ওয়ার্কিং প্রসিডিউরের সাথে আপনার কোডটা ম্যাচ করছে কিনা। হ্যাঁ, যদি ম্যাচ করে তাহলে সমস্যা নাই। হ্যাঁ, রান করলে কোনো সমস্যা নাই, যদি রান না করে এটা অবশ্যই সলভ করতে হবে, না তো কিন্তু এটা সলিউশন হচ্ছে না, জব ওয়ান কমপ্লিট হচ্ছে না। আর জব ওয়ান কমপ্লিট না করলে আমরা কিন্তু গিটারে পুশ করতে পারবো না। তো আপনি আউটপুট বুঝেন পরে, বাট হচ্ছে আপনি তাড়াতাড়ি ফার্স্টলি কোডটা কি করে ফেলেন, কমপ্লিট করে ফেলেন। হ্যাঁ, যেহেতু সময় কম আমাদের হাতে। ওকে, দেন এটা হয়ে গেল। তারপর আমি বাকি কাজগুলো একটু ফাস্ট করছি। দেন তারপর এইটা এই অংশটুকুকে কি করব, কপি করব। দেন একইভাবে আমরা কোথায় যাব, ঠিক এটাকে জেনারেট করব, এখানে পেস্ট করব। তো আমরা কিন্তু লিখবো, আমরা জাস্ট টাইপিং করতে যে সময়টা টাইপিং স্পিড বাড়িয়ে লিখতে হবে, তাতে কিন্তু হবে না। ওকে, তাহলে কোড কিন্তু আমাদেরকে দেখেন, আমাদেরকে কোড কিন্তু করতে হচ্ছে না, আমাদেরকে কোড কিন্তু জেমিনি করে দিচ্ছে। আমাদেরকে খালি কোড কি করতে হচ্ছে, বুঝতে হচ্ছে। আপনি কোডগুলো একটু বুঝবেন, তাহলেই কিন্তু হবে। হ্যাঁ, দেখেন এটা আমরা রান করলাম, আমাদের আউটপুট চলে আসছে। ঠিক একইভাবে আমরা কি করব, কত নম্বর আছে, আহ, এইটা, এই অংশটুকুকে কপি করব। দেন ঠিক একইভাবে চলে যাবে এখানে। দেন এটা, সরি, আমরা এটা নিব, এটাকে পেস্ট করব এবং আবার এটাকে রান করে নেবে। ওকে, আমরা হচ্ছে এটাকে অ্যাকসেপ্ট করে দেব, এটা ক্লিন করব। ওকে, ওকে, এটা রান। ঠিক আছে, আমাদের কিন্তু দেখেন এটা যেহেতু আমরা কি করছি, এক্সপোর্ট করছি ক্লিন একটা, কারণ আমাদের হচ্ছে এখানে বলছে রাইট দ্য ক্লিন ডেটা সেট ইনটু এ ফাইল নেম প্রসেস ডেটা ডট সিএসভি এটার নামে, হ্যাঁ? তো আমাদের এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা যখন রান করছি দেখেন এটা কিন্তু ছিল না, এটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে। তার মানে এটা চেয়েছে, তাই আমাদেরকে কিন্তু এটা করতে হইলো, এক্সপোর্ট করে নিতে হইলো। ঠিক আছে, ক্লিন যে ডেটা সেটটা পাইলাম, এখন যে ডেটা সেটটা ক্লিন, এই ক্লিন ডেটা সেটটাকে কি করলাম, আমরা কিন্তু এক্সপোর্ট করে নিলাম। তারপরে আমাদের নেক্সট হচ্ছে কি, এই যে হিস্টোগ্রামটা, দেন এটা ঠিক একইভাবে আমরা কি করব, কপি করব। দেন এটা জেনারেট, দেন এটাকে পেস্ট করব। দেন এটা রান। অ্যাকসেপ্ট করব, এটা ক্লিন, নিচের অংশটুকু ক্লিন। ওকে, আমরা এটাকে রান করব। ওকে, আমাদের কিন্তু এই যে দেখেন আমাদের গ্রাফ কিন্তু রেডি, হ্যাঁ? আমাদের গ্রাফ কিন্তু রেডি। ঠিক আছে, ওই ওয়াইজ কিন্তু আমাদের গ্রাফটা কিন্তু রেডি। আমরা দেখে দেখে ঠিক এইভাবেই কাজগুলো করে ফেলবো এবং কোডগুলো কিন্তু পরবর্তীতে বুঝে নিতে হবে আপনাদেরকে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, বুঝতে হবে কিন্তু, কোড না বুঝলে হচ্ছে হবে না, কোড বুঝতে হবে। Then একইভাবে আমরা এটাও কমপ্লিট করি। আচ্ছা, অনেক কিছু লিখে আসছে পাশে, আর অনেক কোড দিছে। ঠিক আছে, তো এই লেখাগুলো তো রাখা যাবে না, বুঝতে পারছেন, এগুলোকে কি করতে হবে, ডিলিট করে দিতে হবে। এগুলোকে ডিলিট করে দিতে হবে, না তো কিন্তু অ্যাসেসর বুঝবে যে জিকে নিয়ে কি করছে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, এগুলো ডিলিট করতে হবে। এবং দেখেন এটা অ্যাকসেপ্ট এবং অটো রান করার কারণে কিন্তু এটা অটোমেটিক রানও হয়ে গেছে। তো এভাবে আমরা সেটা কি করে ফেলবো, রান করে ফেলবো এবং এগুলাকে কি করে দেবো, ডিলিট করে দেবো। ঠিক আছে,
এগুলোকে কি করে দেবো, ডিলিট করে দেবো। দেখেন আমাদের মোটামুটি কিন্তু ওই ওয়াইজ কিন্তু কাজ হয়ে গেছে, কোড হয়ে গেছে, এবং কোন কাজটা কিসের জন্য হয়েছে এটা কিন্তু আমাদের বুঝতে হবে। কোডগুলো রেখে বাকি জিনিসগুলোকে কিন্তু আমরা ডিলিট করে দিলাম। তারপরে হচ্ছে আমাদের নেক্সট কাজ কত নম্বর, ঠিক শো দ্যাট রিলেশন বিটুইন ম্যাট্রিক্সটা। আমরা জেনারেটরে যাব, দেন পেস্ট করব, দেন তাহলে ইনস্ট্যান্ট আপনার এটার জন্য ব্লক বাই ব্লক কিন্তু কি হয়ে যাবে, কোড লেখা হয়ে যাবে। আমি যে কপি পেস্ট করছি এই কপি পেস্ট কিন্তু না করে আপনারা এইভাবে কাজ করতে পারেন, ঠিক আছে? তাহলে সলিউশনটা তাড়াতাড়ি হবে। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনার প্রতিটা কোড রান হওয়ার চান্স বেশি, যেহেতু আপনারা প্রতিটা ব্লকের জন্য কাজ করছেন। ওই ব্লকের আগে কি হয়েছিল এটা কিন্তু জিমিনি খেয়াল করে করে কিন্তু কোডগুলো লিখে দেয়, তার জন্য কিন্তু জটিলতা নাই। কিন্তু চ্যাটজিপিটি থেকে করতে গেলে কিন্তু একটু জটিলতা হয়, কোনগুলো বুঝে বুঝে করতে হয়, ওইটাও আমি একটু দেখাবো। দেখেন আমাদের কিন্তু অলরেডি কাজ অলমোস্ট ডান। ওকে, তো এই যে অবস্থাটা আমাদের, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা প্রপারলি মোটামুটি ভাবে সবগুলা ওয়ার্কিং প্রসিডিউর কিন্তু কমপ্লিট করে ফেলেছি। এখন কমপ্লিট করার পরে আমাদেরকে কি করতে হবে, যে যে জিনিসগুলো লাগবে, এখন কমপ্লিট মানে কিন্তু কমপ্লিট না, হ্যাঁ। তো এক্ষেত্রে এটার জন্য কি করতে হবে, আপনাদের নোটবুক ফাইলটা বা এগুলা যেহেতু সেভ করার কথা বলে নাই বা সেভ এন্ড ডিপ্লয়ের কথা বলে নাই, তো সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু এটা আপনার ডিপ্লয় করে বা সেভ করে দেখাতে হবে না, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা জাস্ট সেটাকে ডাউনলোড করব, ডাউনলোড করে ফাইলটা জাস্ট দিয়ে দেবো। তার সাথে সাথে হচ্ছে আমাদের ইমেজ গুলাকে আমরা কি করব, নিয়ে নিব, নিয়ে নিয়ে একটা ইমেজ নামক একটা ফাইল আর একটা হচ্ছে পাইথন নোটবুক ফাইল, ঠিক আছে? এবং যে যে জিনিসগুলো তৈরি হইলো সেগুলোকে নিয়ে একটা ফাইল করব। ফাইল আপ করার পরে সেটা মানে রিকোয়ারমেন্টস যদি থাকে সেটা টিএক্সটি ফাইলের মধ্যে করবো। এই কাজগুলো কিভাবে করছি আপনাদেরকে সেগুলো একটু দেখেন। ওকে, তো গিটহাবে এটা পুশ করার দরকার নাই, কারণ হচ্ছে আমাদের তো গিটহাবে পুশ করতে হয় তখন যখন হচ্ছে আমাদের কি করতে হয়, একটা মেশিন লার্নিং মডেল তৈরি করলাম, মডেলটা তৈরি করার পরে যদি আমাদেরকে ডিপ্লয় করতে হয়, তো ডিপ্লয় করার পূর্বে আমাদেরকে কি করতে হয়, এটাকে গিটহাবে নিয়ে যেতে হয় এবং সেটাকে ডিপ্লয় করতে হয়। ওকে, তো আমরা যেহেতু এটাকে ডিপ্লয় করছি না, তো সেক্ষেত্রে আমাদেরকে এখানে গিটহাবের কথা বলা নাই যে এখানে আপনাকে করতে হবে, আপনার রিকোয়ারমেন্ট ফলো করতে হবে, রিকোয়ারমেন্টের বাইরে কিছু না। তো ডিপ্লয়ের কথা বলা নাই, এই কারণে কিন্তু আমাদেরকে এখানে গিটহাব নিয়ে আসার দরকার নেই। ওকে, আমরা এখন এটাতে কি করব, আমরা ডিরেক্ট একটা কাজ করে ফেলবো, যে আমাদের দেখেন যে এই জায়গায় এই ফাইলটা কিন্তু ডাউনলোড করতে হবে, নতুন ফাইল, এবং এই ফাইলটা তো আমাদের কাছে আছে, এবং এইখান থেকে আমাদেরকে ডাউনলোড অপশনে যে দুইটা ফাইলই ডাউনলোড করব, একটা হচ্ছে পাইথন নোটবুক ফাইল এবং পাইথন ফাইল, এই দুইটা ফাইলই কিন্তু ডাউনলোড করে নেব, ঠিক আছে? তো তার সাথে সাথে দেখেন আমাদের যে ফিগার গুলা পাইলাম, এই যে এই ফিগার বা ইমেজ গুলা, এই ফিগার বা ইমেজ গুলাকেও কিন্তু আমরা কি করব, ডাউনলোড করব। তো এইগুলা কিভাবে করা যায় আমরা এটা একটু দেখবো, যে কিভাবে ফিচার বা ইমেজ গুলোকে হচ্ছে ডাউনলোড করা যায়। তো সেক্ষেত্রে আমরা এখানে তো ডাউনলোড করা নাই, এখানে কিন্তু আমরা ডাউনলোড করতে পারি। কিভাবে ডাউনলোড করতে পারি সেটা একটু দেখি, আমরা কিভাবে ডাউনলোড করবো এটাকে। ওকে, তো আমরা এই যে পিএলটি আছে না, এটার পরে আমরা যদি এই ইমেজটাকে ডাউনলোড করতে চাই, তাহলে দেবো পিএলটি ডট সেভ পিক, সেভ পিক, দেন এটার টাইটেলটার নাম দিয়ে দিলেই হয়ে যাবে। ওকে, টাইটেলটার নাম কি, এটার নামটা দিয়ে দিলেই হবে, যে জুলাই 2022। আচ্ছা, এই টাইটেলটার নাম হচ্ছে এই যে এটা, এটা আমরা এটা নিলাম, এটা কপি করলাম, কপি করার পরে সেভ পিক যেটা আছে, এটা এটা দেওয়ার পরে ডট পিএনজি। ওকে, তো এটা দিব, এটা দিলে কি হবে, এইটার ঠিক বাইরেই আমাদের কি হবে, এটার একটা ইমেজ তৈরি হবে, ঠিক আছে? তো
তো আমি চাচ্ছি ইমেজ নামক ফোল্ডারের মধ্যে এই সবগুলো তৈরি হোক, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি এখানে একটা ফাইল তৈরি করে নিতে পারেন, ঠিক আছে? এটার নিচে একটা আপনি ফাইল তৈরি করে নিতে পারেন। ওকে, নতুন একটা ফাইল তৈরি করতে পারেন। এই যে নিউ ফাইল, সরি, এটা তো এটার মধ্যে তৈরি হয়েছিল, এটা না। তো আমরা কি করতে পারি, এই যে নিউ ফোল্ডার, নট ফাইল, ফোল্ডার। আমরা নতুন একটা ফোল্ডার, ওইটার মধ্যে না, এটার বাইরে, এটা তো স্যাম্পল ডাটার মধ্যে হচ্ছে, আমরা নতুন একটা ফোল্ডার তৈরি করব। নতুন একটা ফোল্ডারের নাম দিব ইমেজেস, মানে যেগুলো আমাদের অ্যানালাইটিক্যাল ইমেজ, সেই ইমেজ গুলোকে আমি এটার মধ্যে স্টোর করব, ইমেজ নামক হচ্ছে ফোল্ডারের মধ্যে স্টোর করব। এটার একটা ফোল্ডার তৈরি করে নিলাম, এবং আমরা ঠিক এটার পাশে আমরা ইমেজেস স্ল্যাশ দিয়ে দিলে আমরা দেখেন এই ইমেজটা এই নামে কিন্তু এই ফোল্ডারের মধ্যে চলে যাবে। আমরা যদি এটাকে রান করি, দেখেন সেটা কিন্তু, আমরা যদি এই ইমেজটাকে ওপেন করি, দেখেন এটা কিন্তু আমরা পেয়ে গেছি। এটা কিন্তু আমাদের এখানে কি হয়ে গেছে, সেভ হয়ে গেছে। ওকে, যদি এটা ক্লিক করে দেখি, দেখেন আমাদের এই ইমেজটা কিন্তু মানে সেভ হয়ে গেছে। তার মানে আমরা এই ধরনের ইমেজগুলোকে কিন্তু সবগুলোকে কিন্তু আমরা সেভ পিক করে নিব, মানে সবগুলাকে। তাহলে পিএলটি ডট সেভ পিক, একইভাবে এটাকেও আমরা যদি রান করি, দেখেন সবগুলা এই একটা ফাইলে কিন্তু চলে আসবে। ওকে, এটা চলে আসছে। ঠিক একইভাবে নিচে যে এটা কোরিলেশনের যে ফাইলটা, এটাকেও আমরা করে নেব ওইভাবে। তো ঠিক এইখানে যে plt.savefig, এবং আমরা যদি রান করি, ওকে, এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে? তার মানে আর কোনো ফাইল নাই, এই তিনটা ফাইলই ছিল। তো ঠিক এই তিনটা ফাইলকে আমরা কি করছি, আমরা নিয়ে নিলাম। তাহলে এটা আমরা যেহেতু জবগুলা যখন সাবমিট করব, এখন পূর্ণাঙ্গ রেডি জব সাবমিট করতে হবে, তো সেক্ষেত্রে আমরা এই কাজটা করলাম। তো এরপরে আমরা কি করব, ঠিক এই তিনটা জিনিসকে আমরা ডাউনলোড করে নেব। গোটা ফাইলটা কি হচ্ছে ডাউনলোড হবে, দেখি আমরা। ওকে, এখানে তো এরকম অপশন নাই, এটা আমরা কোড দিয়ে হয়তো ডাউনলোড করতে পারি, কিন্তু আমরা ইমেজ গুলাকে এইখান থেকে আমরা কি করে নেব, ডাউনলোড করে নেব, স্টেপ বাই স্টেপ, একটা করে একটা ইমেজ ডাউনলোড করে নেব। তাহলে সবগুলো ফাইল আমরা কি করব, এই যে এখান থেকে এই যে ডাউনলোড এই যে ডাউনলোড, সবগুলোকে ডাউনলোড করে নিই। ঠিক আছে, তারপরে এই যে প্রসেস ডেটা ডাউনলোড, তার মানে আমাদের সবগুলো ফাইল কিন্তু কি হয়ে গেল, ডাউনলোড হয়ে গেল। এই যে আমাদের সবগুলো ফাইল ডাউনলোড হয়ে গেছে, এবং আমাদের একটা পাইথন ফাইল, এবং এইখানকার কিন্তু নাম চেঞ্জ করা হয় না, এটা কিন্তু টাইটেলে কিন্তু নাম চেঞ্জ করে নিতে হবে। আপনি এটার নাম কি দিবেন, ধরেন এটা তো ওয়ার্ল্ড পপুলেশন অ্যানালাইসিস, এটা হচ্ছে নাম দিলাম। তো এটা আমরা এখান থেকে ফাইলে যাব, নোটপ্যাডে যে একটা পাইথন ফাইলটাও নিব, দুইটা ফাইলই নিব, দুইটা ফাইল নেওয়ার পরে আমরা জাস্ট, এটা হয়ে গেছে। এখন আমরা ধরেন এখানে একটা ফাইল ফোল্ডার তৈরি করতে পারি, নিউ, আচ্ছা, এখানে একটা ফোল্ডার তৈরি করে নিলাম। ফোল্ডারের নাম আমরা অবশ্যই দিব কি, জব ওয়ান, এটা যেহেতু জব ওয়ান, তো জব ওয়ানের মধ্যে আমরা একটু আলাদা আলাদা করে দিব। যেমন এটা হচ্ছে কি ডেটা সেট, এখানে ডেটা সেটটাকে রাখবো, এখানে ইমেজেস গুলোকে রাখবো, এবং বাইরে আমাদের হচ্ছে ফাইল, মানে মেইন ফাইল বাইরে আমরা রেখে দেবো, সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়।
তো ডেটা সেট দুইটাকে ওইখানে রাখবো আর এটা হচ্ছে মেল ফাইল ওইভাবে রাখবো। ঠিক আছে, তো আমরা এই যে এইখান থেকে ইমেজ গুলাকে নিয়ে নিলাম, কাট করলাম, কাট করে ইমেজের মধ্যে দিয়ে পেস্ট করলাম, হয়ে গেল। এবং ডেটা সেটের মধ্যে আমাদের ডেটা সেট, এই যে এই ডেটা সেটটা কপি করছি এখান থেকে, দেন আমাদের ডেটা সেটের মধ্যে এটাকে রাখবো। এটা একটা, এটা মেইন ডেটা সেট, এটা রাখতেই হবে। এই ডেটা সেট না দিলে কিন্তু হবে না। এই ডেটা সেটের সাথে আমাদের যে ডেটা সেটটাকে তৈরি হলো আর একটা ডেটা সেট ক্লিন, দুটো ডেটা সেট আমরা দিয়ে দিলাম এখানে। দেন তারপরে আমাদের আর দুইটা ফাইল, এই দুটো ফাইলকে কাট করে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল কাজ আমাদের। এখন এটা আমাদের তো গিটহাব এর কথা বলা হয় নাই, যার কারণে অযথা বাড়তি কাজ আমরা করতে চাচ্ছি না। হ্যাঁ, যদি ডিপ্লয়মেন্টের কথা বলতো তাহলে হয়তো বা গিটহাবে পুশ করে এটাকে কাজ দিতাম। হ্যাঁ, তো গিটহাবের কথা বলা নাই তাই আমরা এই কাজটা করবো না। ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে গিটহাব লাগবে। তো আমরা এখন কি কাজটা করবো, যে এইটাকে আমরা জিপ করে দিয়ে দিতে পারি এখানে ইনফরমেশন বা রিকোয়ারমেন্টস আপনি বলে দিতে পারেন কিছু, যে কিছু ইনফরমেশন বা রিকোয়ারমেন্টস দিয়ে দিতে পারেন, যে রিকোয়ারমেন্টস কিছু দিয়ে দিতে পারেন। যেমন আমরা রিকোয়ারমেন্টস কি দিতে পারি, যেমন আমরা পাইথন নোটবুকের জন্য কি ইউজ করছি, পান্ডাস, তারপরে হচ্ছে নামপাই, তারপরে ম্যাট প্লট লিভ, তারপরে কি ইউজ করছেন সিমল, যে লাইব্রেরি গুলো ইউজ করছেন সেটা রিকোয়ারমেন্ট কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে। তাহলে হয়ে গেল আমাদের রিকোয়ারমেন্টটা দেওয়া। বাস, রিকোয়ারমেন্টস ডট টিএক্সটিও সেট আপ করা হয়ে গেল। এখন আমরা কি করতে পারি, এখন আমরা চাইলে কিন্তু এটাকে গিটহাবে পুশ করতে পারি, কিন্তু গিটহাবে পুশ করলে একটু সময় লাগবে, আমি ওই সময়টা নিতে চাচ্ছি না। কারণ এটাতে করব কেন, আমাদের হচ্ছে আরো তো কাজ আছে, যে জব 2 তে আমাদেরকে ডিপ্লয় করে দেখাতে হবে, ওইখানে তো গিটহাবে পুশ করে দেন তারপরে রেন্টে ডিপ্লয় করে দেখাতে হবে, ওই জায়গাগুলোতে আমাদের সময় লাগবে। তো এটা যত ফাস্ট করা যায় তত ভালো। তাই আমরা এই কাজটা দ্রুত এভাবে করে দেব এবং বাস আমাদের জব 1 কিন্তু অলমোস্ট ডান এবং এটা রেডি। ঠিক আছে, তো এই পর্যন্ত শেষ করে ফেলছি আমরা কাজ, কাজ শেষ করে ফেলছি। দেখেন আমাদের কিন্তু জব 1 জাস্ট পুরো ল্যাবেই কাজ শেষ। এটা ভিএস করে কোনো কাজ না, যেহেতু গিটহাবে পুশ করছি না আমরা, যার কারণে আমরা ভিএস করে কিন্তু আর গেলাম না। ঠিক আছে, তো ইনশাল্লাহ এ পর্যন্ত তো পারা যাবে নাকি। তাহলে আমাদের যেহেতু কাজ শেষ, আমাদের আমরা হচ্ছে ফাইনালি একটা কথা বলে দিতে পারি, যে হচ্ছে আপনি যদি সাবমিশনের আগে আপনাদেরকে অবশ্যই কি করা লাগবে, যে কিছু জিনিস চেক করা লাগবে। যেমন হচ্ছে আপনার কোড রান করছে কিনা, তারপরে সিএসভি ফাইল অনেক সময় কি হয়ে যায় যে আপনি কিছু সময় কাজ করছেন না, সেই সময়ের জন্য আবার আপনাকে কি করতে হচ্ছে, এটা আহ, মানে রিকানেক্ট করে নিতে হচ্ছে, এবং রিকানেক্ট করলে অনেক সময় সিএসভি ফাইলটা যায় না, ইরর দেখায়। সিএসভি ফাইলটা তাহলে আবার আপলোড করতে হবে আপনাকে। ঠিক আছে, তাহলে আপনি আবার যে এখানে আপলোডে যে আপলোড করে দিবেন, এই যে সিএসভি ফাইলটা আপলোড করে দেবেন, আবার রান করবেন, রান অন দিলেই তখন সব রান হয়ে যাবে। তো জটিলতা কিন্তু নাই। ঠিক আছে, তো এটা একটা বিষয় যে সিএসভি ফাইলটা আবার আপলোড হয়ে আছে কিনা এটা চেক করতে হবে। তারপর হচ্ছে গ্রাফের এক্সপ্লেনেশন আপনি সাবমিট করার আগে বা এসএসও কে ডাকার আগে আপনি প্রতিটা যতগুলো জব করছেন সবগুলো এক্সপ্লেইন করতে পারবেন কিনা এটা একটু প্রিপারেশন নিয়ে নেবেন, অর্থাৎ ডেমনস্ট্রেশনটা যাতে ভালো হয় এটার জন্য প্রিপারেশন নিয়ে নেবেন। হ্যাঁ, এটা একটা বিষয়। আর আমি কিছু র্যাপিড ভাইবা কোশ্চেন বলে দিচ্ছি, এগুলো আপনারা নোট রাখতে পারেন। যেমন হচ্ছে মিন এবং মিডিয়ানের হচ্ছে পার্থক্য কি, তারপরে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের বেশি এ, মানে কি, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি মানে এটা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অনেকটা দেখেন যে আমাদের কন্টিনেন্ট এর জন্য মিন মিডিয়ান স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন হচ্ছে বের করলাম, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেশি হয়ে গেলে এটা আসলে মানেটা কি বোঝায়, এটা আপনাকে কোশ্চেন করতে পারে। হিস্টোগ্রাম কেন ব্যবহার করি আমরা, তারপর কোরিলেশন ম্যাট্রিক্স কি বোঝায়, এই জিনিসগুলো আপনাকে এক্সপ্লেইন করে জানতে হবে। ঠিক আছে, এটাই। আর ফাইনালি একটা কথাই বলবো, যে কোড যদি আপনি এভাবে করতে পারেন এবং সেটা এক্সপ্লেইন করতে পারেন, হ্যাঁ, যদি করতে পারেন তাহলে প্র্যাকটিক্যালে ফেল করার কোনো চান্স নেই, আপনি খুব ভালোভাবে হচ্ছে মানে ডেমনস্ট্রেশনটা কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, তো এই আশা রেখেই হচ্ছে আজকের ক্লাসটা আমি শেষ করতে চাচ্ছি। তো ধন্যবাদ সকলকে।
সকলে ভালো থাকবেন এবং এনএসসি প্রিপারেশনটা সুন্দরভাবে গুছিয়ে নেবেন। ধন্যবাদ।